নমস্কার সকলকে। আমি সুজিত কুমার মোদক। আমাদের SSEC চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আজ আমরা শুরু করব বায়োলজি। বাংলায় জীববিদ্যা। বায়োলজি শব্দটি উৎপত্তি হয়েছে বায়োস এবং লোগোস শব্দ থেকে। বায়োস এন্ড লোগোস শব্দ থেকে। বায়োস শব্দের অর্থ জীবন, লাইফ। লোগোস শব্দের অর্থ অধ্যয়ন, স্টাডি। তাই জীবনের অধ্যয়নকে বায়োলজি বলা হয়। তাহলে বায়োলজি কাকে বলবো? জীবনের অধ্যয়নকে বায়োলজি বলা হয়। জীবনের অধ্যয়নকে বায়োলজি বা জীববিদ্যা বলা হয়। ক্লিয়ার? 1801 সালে ল্যামার্ক, বিজ্ঞানী ল্যামার্ক বায়োলজি বা জীববিদ্যা কথাটি প্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী ল্যামার্ক বায়োলজি অর্থাৎ জীববিদ্যা কথাটি প্রথম ব্যবহার করেন 1801 সালে বিজ্ঞানী ল্যামার্ক। জীববিদ্যার জনক অর্থাৎ ফাদার অফ বায়োলজি বলা হয় অ্যারিস্টটলকে। ফাদার অফ বায়োলজি কাকে বলে? অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলকে ফাদার অফ বায়োলজি বা জীববিদ্যার জনক বলা হয়। আজ আমরা শুরু করব ফার্স্ট টপিক, জীববিজ্ঞান বা বায়োলজি, সেল অর্থাৎ কোষ। চলো, কোষ ইংলিশে যাকে বলা হয় সেল। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি। তাহলে কি বললাম? জীববিদ্যার যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে সাইটোলজি। সাইটোলজি। ক্লিয়ার? এবার দেখবো আমরা কোষ, এই কোষের আবিষ্কার। 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন।
কে? বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন, যদিও তিনি কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিল, কিন্তু তিনি কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেছিলেন। ষোলোশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিউয়েনহক প্রথম সজীব কোষ হিসাবে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ক্লিয়ার? প্রথম সজীব কোষ হিসাবে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। চলো, তাহলে এইটুকু ক্লিয়ার। এবার 1838 থেকে 1839 খ্রিস্টাব্দে 1838 থেকে 1839 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্লাইডেন এবং সোয়ান কোষ তত্ত্ব বা সেল থিওরি আবিষ্কার করেন। স্লাইডেন ও সোয়ান কোষ তত্ত্ব বা সেল থিওরি আবিষ্কার করেন। এইবার আমরা চলে যাব কোষের সংজ্ঞা, কোষের সাধারণ বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এইসব। চলো, আমরা প্রথম জানব কোষ কাকে বলে। কোষ জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে। কি বললাম? জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে। আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে আরো কোষ ব্যাপারটা ক্লিয়ার করব। দেখে নাও। বাড়ি থেকে ঘর, দেওয়াল, ইট। একটা বাড়ি তৈরি হয় ইট দিয়ে। যদি ব্যাকফুটে দেখি, প্রথমে অনেকগুলো ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয় এবং দেওয়াল থেকে একটা ঘর তৈরি হয়, তারপরে ঘর থেকে অনেক কটা ঘর মিলে একটা বাড়ি তৈরি হয়। তাহলে আমরা বলতে পারবো একটা বাড়ি তৈরির জন্য গঠনগত এবং কার্যগত বস্তু হলো ইট। বাড়ি তৈরির গঠনগত ও কার্যগত বস্তু ইট। একইভাবে জীবদেহ
থেকে অঙ্গ। অঙ্গ বলতে ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, যকৃৎ ইত্যাদি। অঙ্গ থেকে কলা, কলা থেকে কোষ। তাহলে বাড়ি যেরকম ইট দিয়ে তৈরি হচ্ছে, জীবদেহ একইভাবে কোষ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি জীবদেহের গঠনগত ও কার্যগত একক কোষ। বাড়ির যেরকম গঠনগত কার্যগত একক বস্তু ইট, তেমনি ভাবে জীবদেহের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। ক্লিয়ার? কোষ কাকে বলে? চলো নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কোষের সাধারণ বৈশিষ্ট্য। না, তার আগে কিছু জিনিস জেনে রাখতে হবে। সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ছোট কোষ। চলো দেখি সবচেয়ে বড় কোষ। বড় কোষ এটা দুটো পার্টে ভাগ করব, আয়তন এবং দৈর্ঘ্যে। আয়তন আর একটা হলো দৈর্ঘ্যে। আয়তনের দিক থেকে সব থেকে বড় কোষ উট পাখির অনিষিক্ত ডিম। উট পাখির অনিষিক্ত ডিম। আর দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে বড় কোষ স্নায়ু কোষ। ক্লিয়ার? তারপরে দেখব মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা। লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা। ক্লিয়ার? এইবার জানবো সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। সবচেয়ে ক্ষুদ্রতম কোষ সবচেয়ে ক্ষুদ্রতম কোষ পিপিএলও। এর ফুল ফর্ম বা পুরো নাম প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এই পিপিএলও কোষকে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকামও বলা হয়। কি বললাম? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সেপ্টিকাম। এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকামও বলা হয় পিপিএলও কোষকে।
তাহলে আমরা কি জানলাম, কি শিখলাম? সবচেয়ে বড় কোষ, আয়তনের দিক থেকে উট পাখির অনিষিক্ত ডিম, দৈর্ঘ্য অনুসারে স্নায়ু কোষ, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট শ্বেতরক্তকণিকা, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ পিপিএলও, যার পুরো নাম প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, একে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বলা হয়। এখান থেকে কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন আসে, এগুলো ভালো করে নোট করে রেখো। এইবার আমরা জানব কোষের সাধারণ বৈশিষ্ট্য। কোষের সাধারণ বৈশিষ্ট্য। কোষের সাধারণ বৈশিষ্ট্য নাম্বার 1, প্রতিটি জীব কোষ দিয়ে গঠিত হয়। প্রতিটি জীব বলতে উদ্ভিদ প্রাণী উভয়, প্রতিটি জীব কোষ দ্বারা গঠিত হয়। নাম্বার 2, প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়। প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়। নাম্বার 3, প্রতিটি জীব এক কোষ থেকে জীবন শুরু করে। প্রতিটি জীব এক কোষ থেকে জীবন শুরু করে। জীব এক কোষ থেকে জীবন শুরু করে। ক্লিয়ার? এবার আমরা দেখব কোষের কাজ। কোষ সাধারণত বংশবৃদ্ধি ও জনন অংশগ্রহণ করে। কোষ সাধারণত বংশবৃদ্ধি ও জননে অংশগ্রহণ করে। তাহলে কোষের কাজ কি? বংশবৃদ্ধি ও জনন ঘটানো। দেখব আমরা কোষের কাজ। বংশবৃদ্ধি ও জননে অংশগ্রহণ করা। জননে অংশগ্রহণ করা। ক্লিয়ার? চলো নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ। কোষ সাধারণত দুই প্রকার, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ, ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। প্রোক্যারিওটিক কোষ টিক কোষ বা আদি কোষ। আর একটা কি বললাম? ইউক্যারিওটিক কোষ
ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। এই প্রোক্যারিওটিক কোষ সাধারণত নিম্ন শ্রেণীর জীবদেহে দেখা যায়। এই কোষে নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে কি সাধারণত নিম্ন শ্রেণীর জীবদেহে দেখা যায়, নিম্ন শ্রেণীর জীবদেহে দেখা যায় সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। অনুপস্থিত। আর ইউক্যারিওটিক কোষ সাধারণত উচ্চ শ্রেণীর প্রাণী ও উদ্ভিদে দেখা যায়। সাধারণত উচ্চ শ্রেণীর জীবদেহে দেখা যায়। এদের ক্ষেত্রে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত। সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত। ক্লিয়ার? এবার আমরা দু একটা উদাহরণ দেখে নেব। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ: নীলব সবুজ শৈবাল, নীলব সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, পিপিএলও ইত্যাদি। আর ইউক্যারিওটিক কোষের উদাহরণ সমস্ত উন্নত শ্রেণী বা উচ্চ শ্রেণীর জীবে ইউক্যারিওটিক কোষ দেখা যায়, উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে লিখতে পারি সমস্ত উন্নত শ্রেণীর কোষ। ক্লিয়ার? এই হলো কোষের প্রকারভেদ, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। বুঝলাম? এইবার আমরা দেখব কোষের গঠন। কোষ সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত হয়। কি কি? কোষ পর্দা, সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কিন্তু এখানে মনে রাখতে হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরও থাকে। কোষ প্রাচীর, তাই তো? এই কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর কোষ পর্দা উভয়ে উদ্ভিদ এবং
প্রাণী উভয় কোষের ক্ষেত্রেই দেখা যায়। এটা কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তাহলে কোষ তিনটি অংশ নিয়ে গঠিত: কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবার চারটি অংশ নিয়ে গঠিত: নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালক। চলো আমরা দেখে নিই একটা চিত্রের মাধ্যমে এদের অবস্থান। নিউক্লিয়াস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুয়াম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি। মোটামুটি ভাবে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। এইরকম একটা সেল সাধারণত, এই সেলে দেখো এই অংশটাকে আমরা বলবো নিউক্লিয়াস, এই যে কোষ পর্দা, আর নিউক্লিয়াসের বাইরে এবং কোষ পর্দা দিয়ে আবৃত অর্ধতরল দানাদার বস্তুটি হচ্ছে সাইটোপ্লাজম। ক্লিয়ার? এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষাঙ্গগুলো থাকে: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদি, গলগি বডি ইত্যাদি। সেগুলো পরে আলোচনা করব। তাহলে বোঝা গেল নিউক্লিয়াসের অবস্থান, সাইটোপ্লাজমের অবস্থান আর নিউক্লিয়াসের অবস্থান। ক্লিয়ার? চলো আমরা প্রথম আলোচনা করব কোষ পর্দা নিয়ে।
শুরু করা যাক কোষ পর্দা। তাহলে কোষ পর্দা কি দেখলাম? সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসকে ঘিরে যে আবরণী পর্দা বিশিষ্ট বা কোষকে যে পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে সেটাই কোষ পর্দা। কোষ পর্দা সাধারণত ত্রিস্তরীয় বিশিষ্ট এবং অর্ধবৃত্ত পর্দা। কি বললাম? ত্রিস্তরীয় বিশিষ্ট অর্ধবৃত্ত পর্দা। ত্রিস্তরীয় বিশিষ্ট অর্ধবৃত্ত পর্দা, অর্ধবৃত্ত পর্দা। ক্লিয়ার? আর কোষ পর্দা গঠিত হয়, কোষ পর্দা গঠিত হয় প্রোটিন ও লিগনিন দিয়ে। প্রোটিন ও লিগনিন। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে কোষ পর্দা ত্রিস্তরীয় বিশিষ্ট অর্ধবৃত্ত পর্দা। কোষ পর্দা গঠিত হয় প্রোটিন ও লিগনিন দিয়ে। এই যে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, এই কোষ প্রাচীর কিন্তু গঠিত হয় সেলুলোজ দিয়ে। এটাও মনে রাখবে, সেলুলোজ। সেলুলোজ দিয়ে গঠিত হয় কোষ প্রাচীর। আর কোষ পর্দা যেটা উদ্ভিদ ও প্রাণী কোষে উভয় কোষে দেখা যায়, সেটা প্রোটিন আর লিগনিন দ্বারা গঠিত। আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, কোষ পর্দা সাধারণত নমনীয় এবং পাতলা, সজীব, নমনীয় এবং পাতলা, সজীব, নমনীয় এবং পাতলা হয়। ক্লিয়ার? তাহলে কোষ পর্দার অবস্থান আমরা দেখলাম। এইবার এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে ত্রিস্তরীয় বিশিষ্ট অর্ধবৃত্ত পর্দা। আচ্ছা, এখানে অর্ধবৃত্ত পর্দা কেন বলেছে? অর্ধবৃত্ত পর্দা, এই অর্ধবৃত্ত পর্দার অর্থ হচ্ছে এই পর্দার মাধ্যমে প্রজনীয় অঙ্গাণু কোষের ভিতরে প্রবেশ করতে দেয় এবং কিছু কিছু পদার্থ বা অঙ্গাণুকে কোষের ভিতরে প্রবেশ করতে দেয় না। বোঝা গেল? তার জন্য কোষ পর্দা অর্ধবৃত্ত পর্দা। মানে প্রয়োজনীয় বস্তুগুলো কোষের ভিতরে প্রবেশ করতে দেবে, কিন্তু অপ্রয়োজনীয় বস্তুগুলোকে কোষের ভিতরে প্রবেশ করতে দেবে না। সেই কারণে কোষ পর্দা হচ্ছে অর্ধবৃত্ত পর্দা। আরেকটা কি বৈশিষ্ট্য বলেছে? কোষ পর্দা গঠিত হয় প্রোটিন ও লিগনিন দিয়ে। আর আমরা দেখলাম কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ দিয়ে। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, আর সজীব কোষে অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ পর্দা প্রোটিন ও লিগনিন দ্বারা গঠিত। ক্লিয়ার? আরেকটা প্রধান বৈশিষ্ট্য, কোষ পর্দা সজীব, নমনীয় এবং পাতলা হয়। কোষ পর্দা সজীব, নমনীয় এবং পাতলা হয়। এইটুকু ক্লিয়ার? এইবার আমরা দেখব সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের অবস্থান সাধারণত আমরা পিকচারের মাধ্যমে দেখে এসেছি। এই সাইটোপ্লাজমের অবস্থান বলতে গেলে নিউক্লিয়াসের বাইরে এবং কোষ পর্দা দ্বারা আবৃত অর্ধতরল এবং ঘন দানাদার বস্তুই হলো সাইটোপ্লাজম। কি বলছে? কোষ পর্দার ভিতরে এবং নিউক্লিয়াসের বাইরে, কোষ পর্দার
ভিতরে এবং নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে অর্ধতরল ঘন দানাদার পদার্থকে ঘন দানাদার অংশই সাইটোপ্লাজম। ক্লিয়ার? এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষাঙ্গাণু থাকে, আগেই বলে এসেছি, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম ইত্যাদি ইত্যাদি। এদের প্রত্যেকের নির্দিষ্ট কোষাঙ্গাণু নির্দিষ্ট কাজ করে থাকে। এইবার আমরা জানবো নিউক্লিয়াস সম্পর্কে, বিস্তারিত আলোচনা করব আমরা নিউক্লিয়াস নিয়ে। চলো, নিউক্লিয়াস নিউক্লিয়াসের বললাম চারটি অংশ, চারটি ভাগ। 1 নাম্বার নিউক্লিয় পর্দা, 2 নাম্বার নিউক্লিওলাস, 3 নাম্বার নিউক্লিওপ্লাজম, 4 নাম্বার নিউক্লিয় জালক। ছবির মাধ্যমে দেখালে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই একটা নিউক্লিয়াস, দ্বি-একক পর্দাযুক্ত, গোলাকার ঘন অংশ, প্রায় সেন্টারে, নিউক্লিয়াসের সেন্টারেই থাকে। নিউক্লিয় জালক এগুলো অর্ধতরল জেলির মতো অংশ। তাহলে এই যে নিউক্লিয়াসের 4টা অংশ নিয়ে গঠিত, আমরা দেখব সেই 4টা অংশ অবস্থান। নিউক্লিয়াসকে যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের প্রায় কেন্দ্রে ঘন অর্ধতরল গোলকীয় অংশটাকে বলা হয় নিউক্লিওলাস। আর নিউক্লিওলাসের বাইরে এবং নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত অর্ধতরল অংশকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওপ্লাজমের মধ্যে
যে দীর্ঘ সূত্রাকার পেঁচানো তন্তুগুলো থাকে তাদেরকে বলবো আমরা নিউক্লিয় জালক। নিউক্লিয় জালক। ক্লিয়ার? এটা একটা আদর্শ নিউক্লিয়াসের চিত্র। আমরা এই চিত্রে নিউক্লিয়াসের যে চারটা অংশ বা নিউক্লিয়াসের চারটা অংশের অবস্থান আমরা চিহ্নিত করলাম। ক্লিয়ার? এবার প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা। তাহলে নিউক্লিয় পর্দা সম্পর্কে জানতে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, নিউক্লিয় পর্দা সাধারণত দ্বিস্তরীয় পর্দা। নিউক্লিয় পর্দা সাধারণত দ্বিস্তরীয় পর্দা। তাহলে চলো এক এক করে আমরা জানবো। প্রথম হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসকে যে পর্দা দ্বারা পরিবেষ্টিত, নিউক্লিয়াস যে পর্দা দ্বারা পরিবেষ্টিত বা আবৃত থাকে সেই পর্দাই হচ্ছে নিউক্লিয় পর্দা। ক্লিয়ার? এর যে বৈশিষ্ট্যগুলো পাবো, এক নাম্বার, এই নিউক্লিয় পর্দা দ্বিস্তরীয়। দ্বিস্তরীয় একটু আগেই দেখে এসেছি কোষ পর্দা কিন্তু ত্রিস্তরীয় আর নিউক্লিয় পর্দা কিন্তু দ্বিস্তরীয়। এই দুটো স্তর, নিউক্লিয় পর্দার যে দুটো স্তর থাকে, এই দুটো স্তরের মাঝখানের অংশটা, দুটো পর্দালয়ের মাঝের অংশটাকে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলা হয়। কি বললাম? পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। ক্লিয়ার? তাহলে নিউক্লিয় পর্দালয়ের মাঝের অংশকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। ক্লিয়ার? তাহলে নিউক্লিয় পর্দা দ্বিস্তর বিশিষ্ট হয় এবং নিউক্লিয় পর্দালয়ের মাঝের অংশকে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলা হয়। চলো এইবার আমরা জানবো এইবার আমরা যাব নিউক্লিওলাস। নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসের মধ্যস্থানে, নিউক্লিয়াসের প্রায় কেন্দ্রে ঘন দানাদার, ঘন এবং গোলাকার অংশটাই হচ্ছে নিউক্লিওলাস। এই যে ঘন গোলাকার অংশটাই হচ্ছে নিউক্লিওলাস। কি বললাম? নিউক্লিয়াসের কেন্দ্রে ঘন এবং গোলাকার অংশ। এক নাম্বার পয়েন্ট, নিউক্লিয়াসের কেন্দ্রে ঘন ও গোলাকার অংশ। গোলাকার অংশ। ক্লিয়ার? এইবার এই নিউক্লিয়াস প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো নিউক্লিওপ্লাজম। নেক্সট দেখবো আমরা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম
নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত এবং নিউক্লিওলাস ব্যতীত অংশটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে যে প্রথম জিনিসটা জানতে হবে, নিউক্লিওপ্লাজমে অসংখ্য ক্রোমাটিন তন্তু নিউক্লিয় জালক উপস্থিত। নিউক্লিওপ্লাজমের মধ্যেই নিউক্লিয় জালক উপস্থিত, নিউক্লিয় জালক উপস্থিত। ক্লিয়ার? নিউক্লিয় জালক উপস্থিত। আর কি আরেকটা বৈশিষ্ট্য হলো অর্ধতরল ধাত্র, অর্ধতরল ও দানাদার ধাত্র বিশেষ। নিউক্লিওপ্লাজম অর্ধতরল ও দানাদার ধাত্র বিশেষ। অর্ধতরল ও দানাদার ধাত্র বিশেষ। ক্লিয়ার? অর্ধতরল ও দানাদার ধাত্র বিশেষ। এর মধ্যে ক্রোমোজোম, এর মধ্যে নিউক্লিয় জালক অবস্থান করে। প্রথমেই লিখলাম অর্ধতরল ও দানাদার ধাত্র বিশেষ। ক্লিয়ার? এইবার আমরা চলে যাব নিউক্লিয় জালক। নিউক্লিয় জালক অবস্থানটা দেখে নাও। নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থিত দীর্ঘ সূত্রাকার পেঁচানো তন্তুগুলি হলো নিউক্লিয় জালক। নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থিত দীর্ঘ পেঁচানো তন্তুগুলি হলো নিউক্লিয় জালক। এই নিউক্লিয় জালককে সাধারণত ক্রোমাটিন তন্তু বলা হয়। তাহলে কি বলবো? 1 নম্বর ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু বলা বা ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন সূত্র। ক্লিয়ার? এরপরে নিউক্লিয় জালক থেকে কোষ বিভাজনকালে এই ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোম তৈরি হয়। কোষ বিভাজনকালে এই যে ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম উৎপন্ন হয়। ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্রোমোজোম তৈরি হয় নিউক্লিয় জালকের ক্রোমাটিন তন্তু থেকে। ঠিক আছে? আরেকটা জিনিস জানতে হবে, এই নিউক্লিয় জালক অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলো কোথাও হালকাভাবে রঞ্জিত হচ্ছে, আবার কোথাও গাঢ়ভাবে রঞ্জিত হচ্ছে। এই কোথাও হালকাভাবে রঞ্জিত হচ্ছে, আবার কোথাও গাঢ়ভাবে রঞ্জিত হচ্ছে। কোথাও হালকাভাবে, কোথাও গাঢ়ভাবে রঞ্জিত হচ্ছে। গাঢ়ভাবে রঞ্জিত হলে তাকে বলবো আমরা ইউক্রোমাটিন। যেটা গাঢ়ভাবে রঞ্জিত হবে তাকে বলবো আমরা ইউক্রোমাটিন। আর যেটা হালকাভাবে রঞ্জিত হবে তাকে আমরা বলবো হেটারোক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন একটা পয়েন্ট পেলাম। ইউক্রোমাটিন
নিউক্লিয় ক্রোমাটিন তন্তুগুলো তন্তুগুলো যে স্থানে গাঢ়ভাবে রঞ্জিত হবে সেই স্থানকে ইউক্রোমাটিন বলবো। সেই স্থানকে ইউক্রোমাটিন বলবো। ক্লিয়ার? এইবার দেখবো হেটারোক্রোমাটিন। একইভাবে দেখবো ক্রোমাটিন তন্তুগুলো যে স্থানে হালকাভাবে রঞ্জিত হবে। সেকেন্ড যে পয়েন্ট, হেটারোক্রোমাটিন। এখানে শুধু চেঞ্জ হবে, হালকাভাবে রঞ্জিত হবে। হালকাভাবে রঞ্জিত হবে সেই স্থানকে হেটারোক্রোমাটিন বলে। আজকের টপিক এই পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সাইটোপ্লাজমে যেসব কোষ অঙ্গাণু রয়েছে, সেটা প্রত্যেকটা কোষ অঙ্গাণুকে ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আমাদের ইউটিউব চ্যানেল এসএসইসি চ্যানেলের সঙ্গে থাকুন। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা যেসব প্রশ্ন প্রতি বছর আসে সেগুলো আলোচনা তো করবই, এবং তোমরা সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে। থ্যাংক ইউ।